বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 11। তো আজ 21শে আগস্ট 2026 সন্ধ্যা 6টায় ক্লাস শুরু হচ্ছে। বিষয় হচ্ছে আয়ুরেখার শুভাশুভ বিচার পদ্ধতি। তো আয়ুরেখা আমাদের কোথায় থাকে? সেটি হচ্ছে বৃদ্ধাঙ্গুলির গর্ভে। আমরা আগে চিনিয়েছিলাম বা হাতে অঙ্কিত আছে আয়ুরেখা, যে ঠিক যেভাবে রাহুর ক্ষেত্রের উপর থেকে বের হয়ে একেবারে মণিবন্ধন পর্যন্ত আসবে, কখনো অর্ধেক আসতে পারে, মানে ছোট হতে পারে, আয়ুরেখা নাও থাকতে পারে। আয়ুরেখা নেই মানে তার আয়ু নেই, এটি বললে অনেক ক্ষেত্রে ভুল হবে। যে ছোট আয়ুরেখা, অল্প আয়ু, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প আয়ুরেখা বা ছোট আয়ুরেখা সে কিন্তু দীর্ঘায়ু পাচ্ছে। তো আয়ুরেখায় বিশেষ করে আয়ুর ব্যাপারটাই দেখা হয়। তো আয়ু দেখতে গিয়ে যেমন আমাদের একই সঙ্গে, যেমন যদি আয়ু দেখি তাহলে জন্ম চার্টে অষ্টম ভাব, আবার লগ্ন ভাবও কিন্তু একই, প্রায় সেম। কারণ হচ্ছে শরীর, মন, মানে শরীর কষ্ট, দীর্ঘদিন অসুস্থ থাকা, দুর্ঘটনা ঘটা, কোনো অ্যাক্সিডেন্ট ঘটা, বা ধরেন বিশেষ করে কোনো বিপর্যয় যাই আসুক, এগুলো কিন্তু আয়ুর উপরেই পড়ে। দেখুন, অনেক সময় কিন্তু দেখা যায় যে একটি লোক দেখতে খুব হৃষ্টপুষ্ট, নাদুস নুদুস, কিন্তু হঠাৎ করে একটি রোগ হয়েছে অল্প, আবার বয়সও অল্প, মাত্র 30 বছর 35 বছর বয়স, ধরেন একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে। হঠাৎ করে দেখবেন যে 1 সপ্তাহ 10 দিন রোগে ভুগেছে, ওনাকে মনে হচ্ছে যেন বয়স 40 হয়ে গেছে, যেন বৃদ্ধ ভাবাপন্ন হয়ে গেছে। এটি কিন্তু মনে হয়। আশেপাশে দেখলে আপনারা লক্ষ্য করবেন, তাহলে এই ধরনের লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে। তো অর্থাৎ এই যে দুরারোগ্য ব্যাধি, এগুলোও কিন্তু আয়ুরেখা থেকে বিচার করে বের করে নিয়ে আসতে হয়। যে আয়ু কমেনি, হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে মানুষটি বেঁচে আছে, কারো আয়ু দেখা যাচ্ছে 70 80 বছর 90 বছর 100 বছর বাঁচছে, কিন্তু সেই বাঁচার মতো, সেই সিংহের মতো হুংকার, বা ধরুন তার কথাবার্তা, তার এগুলো নেই, সব নিয়ে পড়েছে। এটিও কিন্তু আয়ুরেখা থেকে বের করতে হবে। কথা হচ্ছে যে আয়ুরেখায় সাধারণত একটি সূত্র থাকে যে আয়ুরেখা এই পর্যন্ত থাকলে এই কয় বছর বাঁচে, এত বছর হয়তো বাঁচতে পারে। তো আয়ুরেখা শুরু থেকে মণিবন্ধন পর্যন্ত 120 বছর ধরা হয়। তো 120 বছর তো ম্যাক্সিমাম লোকই বাঁচে না, অথচ মণিবন্ধন পর্যন্ত রেখা তো থাকেই অনেক ক্ষেত্রে। তাহলে রেখা থাকতে যারা মারা যান, তাদের জন্য আমরা কি করব? এটি কিন্তু একটি বিশেষ ব্যাপার, আমাদের মনে গেঁথে রাখতে হবে। তথাপিও আমাদের জানতে হবে যে আয়ু রেখার বয়সটা। কেন জানতে হবে? যে ওই আয়ু রেখার বয়স নয়, ওই আয়ু রেখা যে জমিন থেকে গেছে বা হাতের তালুর যে জায়গা থেকে গেছে, সেই জায়গার উপরেও অনেক রেখাপাত বা অনেক চিহ্ন জাতক জাতিকার জীবনে ভোগান্তি, কষ্ট, বা যেটি জরাব্যাধি দুঃখদন্য বলে, এটি কিন্তু লিপিবদ্ধ থাকবে ওই আয়ু রেখার আশপাশ দিয়ে। তো এই যে আশপাশ দিয়ে লেখা থাকবে, যেমন আমরা আগে একটু দেখি যে আয়ু রেখার আয়ু বিচার, আমরা কিন্তু একটি সহজভাবে বিচার করে ফেলি যে আয়ু রেখা লম্বভাবে মণিবন্ধন পর্যন্ত যে দূরত্ব থাকে, তার মাঝামাঝি একটি দাগ অঙ্কিত করলে, এখানে করি মাঝামাঝি এক ভাগ করলাম, এর মাঝামাঝি আর এক ভাগ, আর এক ভাগ। এই প্রথম ভাগ হচ্ছে 30 বছর, পরের ভাগ 60 বছর, পরের ভাগ হচ্ছে 90 বছর, তারপরের ভাগ 120 বছর। এভাবে একটি পদ্ধতি রয়েছে যে আয়ু রেখা থেকে আয়ু বিচার করা। তো রেখাটির দূরত্ব আমাদের মাপতে হবে। তো মাপার ক্ষেত্রে সর্বদা যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে হাতের চেরুর তো একটা পুরুত্ব আছে, যাকে ঘনত্ব বা পুরুত্ব বলি। এই পুরুত্ব, তাহলে চাপ দিলে কিন্তু এই পুরুত্ব কমে। এই আয়ুরেখার গোড়ায় যদি আমরা চেপে ধরি, তাহলে চেপে ধরলে কিন্তু এই পুরুত্ব কমে, তখন কিন্তু লেন্থটা বাড়ে। অনেকেই চাপ দিয়ে দেখেন যে সাধারণভাবে যা আছে, আর চাপ দিয়ে ধরলে লেন্থটা কিন্তু বেড়ে যায়, মানে লম্বা অংশটা একটু বৃদ্ধি পায়। তাহলে এটি মাপ আমরা কিভাবে দিব? তখন আমরা হাতের পুরুত্বর মাঝামাঝি অংশ পর্যন্ত নিব, যে এক অংশ সামনে আর বাকি অংশ পেছনের দিকে। তো মাঝামাঝি বরাবর যেটি থাকবে, সেই বরাবর রেখার দূরত্ব, তার মাঝে 4 খণ্ডে খণ্ডিত করব সমান ভাগে। তো এক এক ভাগ 30 বছর।
তাছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে যে একটি কাল্পনিক বিন্দু অঙ্কিত করতে হবে শুক্রের ক্ষেত্রে ঠিক মাঝামাঝি বরাবর। কাল্পনিক বিন্দু মানে মনে আপনার হাতের ঠিক শুক্রের পর্বতের মাঝখানে একটি বিন্দু আঁকতে হবে। এই বিন্দু আঁকার পরে বিশেষ করে এই যে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডিল ফিঙ্গারের মাঝ বরাবর টান দিতে হবে। তারপর দ্বিতীয় টান দিতে হবে হচ্ছে মিডিল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের মাঝ বরাবর আর একটা টান দিতে হবে। তারপর লিটল ফিঙ্গার এবং রিং ফিঙ্গারের মাঝ বরাবর থেকে আরেকটি টান দিয়ে এই বিন্দুতে আনতে হবে। এইবার বুধের ক্ষেত্রের নিচে মঙ্গলের ক্ষেত্র থেকে একটি টান দিয়ে বিন্দুতে সংমিশ্রণ করতে হবে। তারপর হচ্ছে চন্দ্রের ক্ষেত্র যেখানে গিয়ে শেষ হয়েছে মঙ্গলের ক্ষেত্র শুরু, সেখান থেকে একটি রেখা টেনে বিন্দুর ভিতরে নিয়ে যেতে হবে। তাহলে আমরা 1 2 3 4 5 এবং 6টি খণ্ড পাচ্ছি। দেখেন 1 2 3 4 5 এবং 6, এই 6টি খণ্ড হচ্ছে 20 বছর করে 120 বছর। তো যদি আমরা এই খণ্ডে 20 লিখি, এই খণ্ডে এসে 40, এই খণ্ডে এসে 60, এইখানে এসে 90, ও না 40 60, এখানে 80, এখানে 100, এখানে 120 বছর। এভাবেও কিন্তু আয়ু বিচার করার একটি পদ্ধতি রয়েছে। এই বছরকে আবার বিশেষ করে এই পামিস্ট্রি বা সামুদ্রিক শাস্ত্রবিদরা এই বছরকে আবার কম বেশি করেছে কখনো কখনো। তো আমরা সেই কম বেশির দিকে আপাতত না যাই। তাহলে কিন্তু এই দেখেন আয়ু রেখার যে ভাগটা পড়েছে, অর্থাৎ আমি যে দাগটা দিয়েছি এই দাগটা কিন্তু সোজা হয়নি। তো সেক্ষেত্রে আপনাদের স্কেল নিতে হবে, স্কেল নিয়ে দাগটা দিতে হবে। যখন আমি স্কেল নিয়ে দাগ দিব এই কল্পিত বিন্দুর সঙ্গে, তখন কিন্তু প্রতিটা ভাগ প্রায় সমান হবে। এই এভাবে এই তো দাগ দিয়ে নেবেন। নিলে তাহলে আমাদের সুবিধা কি আর অসুবিধা কি? সুবিধা হচ্ছে যে আমাদের আয়ুরেখা উপর থেকে, অর্থাৎ এই রাহুর ক্ষেত্র থেকে শুরু হয়ে নিচের দিকে নাম, এটি হচ্ছে নিয়ম। এটি কখনো নিচের দিক থেকে উপরের দিকে উঠবে না। যদি ওঠে সেটিকে শুক্র বন্ধনী বলা যেতে পারে। শুক্র বন্ধনী না, মানে ওই মার্শাল রেখার মতো, মানে শুক্রের ক্ষেত্রেও বেষ্টিত হয়ে কোনো রেখা বলা যেতে পারে। সেটি মার্শাল রেখার মতো হতে পারে, মার্শাল রেখাও হতে পারে, আবার নাও হতে পারে। তবে শুক্র ক্ষেত্রে একটি বলয় বা রিং তৈরি করে এগিয়ে যেতে পারে ওই রেখাটি। কিন্তু অবশ্যই আয়ু রেখা মানে উপর দিক থেকে নিচে নামতে হবে। তাহলে নিচে নামতে হবে। সাধারণত আমরা যেগুলো গ্রন্থে পড়ি যে আয়ু রেখার সঙ্গে শিরোরেখা যুক্ত থাকে, তাতে ছোটবেলায় স্বাস্থ্য হালকা পাতলা থাকে, এমনকি তারা বেশিরভাগ মায়ের স্নেহ ভালোবাসা বেশি পায়। আবার যখন বিযুক্ত থাকে তখন মায়ের ভালোবাসা কম পায়। আবার ছোটবেলায় একটু নাদুস নুদুস থাকে, এগুলো কিন্তু আমরা বই পুস্তকে পাই। তো আমরা বই পুস্তকের শিক্ষা আমরা দিতে চাই না, এটি আমরা আগেই বলেছি, বই আপনারা পড়ে নেবেন। তো বেশি না একটি বা দুটি হাতের রেখার বই কিনবেন, যে কোনো রাইটারের হতে পারে, কিন্তু বেশি বই পড়তে যাবেন না। বেশি গ্রন্থ পড়তে গেলে এই হাত ভেজা শেখা সামুদ্রিক শাস্ত্র খুব কঠিন, এটি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে হবে যে আয়ু রেখাটি কিন্তু শুক্র বেষ্টিত। ওই যে প্রথমে বললাম যে আমাদের জন্ম প্ল্যানেটে লগ্ন ভাব দেখতে হবে, আর অষ্টম ভাব থেকে তো আয়ু দেখতেই হবে। তাহলে শুক্রের ক্ষেত্র বেষ্টিত এবং রাহুর ক্ষেত্রকে ভিতরে নিয়ে, তাহলে রাহু এবং শুক্র কে আবিষ্ট করে যে রেখাটি যায় সেটি হচ্ছে আয়ু রেখা। তাহলে রাহু আর শুক্র কি মারতে যায় মানুষকে, যার জন্য তাকে ঘিরে রাখে এই আয়ু রেখা? এটি একটি প্রশ্ন হতে পারে। অথবা দেখা যাচ্ছে হাতের তালুর বাকি অংশ, যেমন বৃহস্পতির ক্ষেত্র, এই পাশে আছে শনির ক্ষেত্র, শনির ক্ষেত্র পায় না, পায় কেতুর ক্ষেত্র, তারপরে এখানে এসে পায় চন্দ্রের ক্ষেত্র। তাহলে বৃহস্পতি কেতু এবং চন্দ্রের ক্ষেত্রের ভিতর দিয়ে রেখাটি যায়, অর্থাৎ এক পাশে বসবাস করছে বৃহস্পতি, কেতু এবং চন্দ্র, আর এক পাশে রয়ে গেছে এর ভিতরে গলার ভিতরে হচ্ছে রাহু, এই আঙ্গুলের গলার ভিতরে রাহু রয়ে গেছে, এটি রাহু। আর আর হচ্ছে বৃহৎ পর্বটি শুক্রে।
তাহলে দেখুন, শুক্র যদি আমরা বলি রূপ, যৌবন, রস, ওই যে রস কত প্রকার? রস, ওই যে কষায়, তিক্ত, আমরা যে রসগুলো বলি। কে আবার কি করলো? রেকর্ডিং রেকর্ডিং সমস্যা নাকি? রমাইন মানে কি? সুব্রত বাবু একটু দেখুন তো কি হয়েছে। ঠিক আছে তো স্যার, রমা দেবনাথ মেসেজ করছে। এই জুমে মেসেজ করাও যায়? করা যায়। উনি মেসেজ আচ্ছা। করছে স্যার যে ওনার বেবি থাকার কারণে ভিডিওটা অফ রাখছে। ও আচ্ছা, তাহলে ওটি আমরা দেখবো কি করে? যাই হোক, দেখার দরকার নেই। তো যখন আমরা দেখবো যে, কোথায় ছিলাম, যে শুক্র এবং রাহু। তো শুক্র এবং রাহু আমাদের, শুক্র কিন্তু সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য, যশ, খ্যাতি, প্রতিপত্তি, তাছাড়া 6 সংখ্যার ওই যে রসের কথা বলছিলাম, ষষ্ঠ রস, আমার রসের নামগুলো মনে নেই। যদি কারো মনে থাকে তাহলে একটু বলতে পারেন। ষষ্ঠ রস হচ্ছে, কোথায় যেন আছে আমার, উম নামটা ভুলে গেলাম রে। আরে সব থেকে, টক টক ঝাল মিষ্টি নোনতা তিতে কষা স্যার। আবার বলেন, সবাই যাতে শুনে নেয়, তাহলে আমার আর বুঝতে স্যার, হচ্ছে না। টক ঝাল মিষ্টি নোনতা তিতে এবং কষা। আচ্ছা, সুন্দর। এগুলো হচ্ছে শরীর গঠনে কাজ করে নাকি, শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেই শরীর বা দেহ, এটিকে রক্ষাকর্তা হচ্ছে বিশেষ করে শুক্র। এমনকি শুক্র দ্বারাই কিন্তু মানব সৃষ্টি, আর শুক্র যখন চলে যাবে তখনই মানুষের জীবন অবসান। এটিও কিন্তু আমরা জানি। জানি তো, জানি না? শুক্রই কিন্তু শুক্রাণু। শুক্র হচ্ছে সেই যৌন সুখ, যৌন সুখ থেকেই জন্ম নেয় পরবর্তী বংশধররা। এটি শুক্র। এইবার রাহুর ভূমিকা কি? যে রাহু হচ্ছে তার ভিতরে বেষ্টন করে বসে আছে। মানুষের জীবনে যত মায়া, জন্মগ্রহণ করলেই তো মায়া হয়, জন্মগ্রহণ করার পরেই তো রহস্য, জন্মগ্রহণ করার পরেই তো জন্মেছি বিদায়, শরীর আছে, শরীর কষ্ট হবে, মন আছে, মন কষ্ট হবে। তাহলে মনোকষ্ট, শরীর কষ্ট, যা কিছু দেবে সেটি রাহু দেবে। যেমন আকস্মিক দুর্ঘটনা রাহু দেয়, আকস্মিক প্রাপ্তিও কিন্তু রাহু দেয়। তাহলে এই যে রাহু 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 করে আমরা যে ভয় পাই, এই ভয়ের মধ্যেও কিন্তু একটি, মানে জীবনকে পার করতে গেলে, সমুদ্র পাড়ি দিতে গেলে যেমন ভিজতে হবে, বা নদী পার হতে গেলে সাঁতার দিতে হবে বা ভিজতে হবে, ঠিক তদনুরূপ রাহু কোনো না কোনো দুর্ঘটনা বা কোনো বিপর্যয় না ঘটিয়ে জীবন পার হতে দেবে না। তো জীবনে তো কিছু ঘটবে, শরীর আছে তাই শরীর কষ্ট হবে, মন আছে তাই মন কষ্ট হবে। তো মনের কষ্ট, শরীর কষ্ট দুটি একসঙ্গে মিলিত হয় সেই দৈত্যগুরু শুক্র এবং রাহু, এই দুজনে মিলে ঠেকায় মূলত কি? যখন মানুষের জীবনের অন্তিম সময় আসে, তখন ঠেকালে, ওই যে আমরা বলি যে মহান রাব্বুল আলামিন পাঠিয়েছে বা মহান সৃষ্টিকর্তা পাঠিয়েছেন আমাদের দুনিয়ার বুকে শুধু কিছুদিন ঘোরার জন্য বা কাজকর্ম করার জন্য। যখন উনি ডাক দেবেন তখন আমরা কিন্তু পরপারে চলে যাব। তো এই যে পরপারে চলে যাব যখন ডাক আসবে, তা পরপার কে নেবে? পরপারের মালিক হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মোতাবেক বৃহস্পতি। আর ওই বৃহস্পতিকে সহযোগিতা করে আমরা যে কথাটি বলি চিত্রগুপ্ত, মানে যিনি হিসাব নিকাশ করেন, সেই চিত্রগুপ্ত সে হচ্ছে কেতু। তো বৃহস্পতি আর কেতুই কিন্তু সহযোগিতা করে। আর চন্দ্র হচ্ছে শোকের বন্যায় ভাসিয়ে, মানে কেঁদে চোখের জল ভাসিয়ে একটা পরিবর্তন নিয়ে আসে। তখন একটা দ্বিতীয় বংশধর সৃষ্টি হয়, দ্বিতীয় প্রজন্ম তৈরি হয়, আর ওই প্রজন্মকে নিয়ে যায়। তাহলে দৈব রয়েছে, আকস্মিক নিয়ে যাওয়ার পরে পরের দিনই কিন্তু আপনি গুপ্ত হয়ে যাচ্ছেন। অর্থাৎ যখন মুখাগ্নি হচ্ছে আর মুখে মাটি পড়ছে, তখন কিন্তু আপনার যাত্রা শেষ। তো এই মুখাগ্নি এবং মাটি দুটোই কিন্তু কেতু সহযোগিতা করছে। আর চন্দ্র হচ্ছে আপনাকে ভুলে যেতে সহযোগিতা করে, চন্দ্র মনের কারক, যে ওই প্রজন্মকে এখন ত্যাগ করো, সামনের প্রজন্ম নিয়ে ভাবো। অর্থাৎ অতীত অতীত হয়ে যাক, আমরা ভবিষ্যৎ নিয়ে যাত্রা শুরু করি, এটি আমাদের ভাবায়।
তাহলে আমাদের আয়ুরেখার গতিপথে আমাদের লক্ষ্য রাখতে হবে যে গতিপথে ঠিক যেভাবে আমরা ওই আগে যেমন গ্রাফ করেছি ওই গ্রাফ অনুযায়ী আমাদের দেখতে হবে যে আয়ুরেখা চলমান বা চলতে শুরু করেছে আমাদের কার পাশ দিয়ে চলছে। শৈশবে যখন আমাদের বেশি থাকে এটা, যখন শৈশবে আমরা পার করছি, আমরা এইভাবেই আসি, এই 30-30 যেটা দেখালাম। তাহলে প্রথম অংশ দেখুন আমাদের 1 থেকে 30 বছর বয়স পর্যন্ত রাহু নিয়ন্ত্রণ করছে, এই রাহু, আর এ পাশে বৃহস্পতি বি, তাই না? এর ভিতর দিয়ে যাচ্ছে না? যদি এই অংশটুকু বৃদ্ধাঙ্গুলির গর্ভে রাহু হয় তাহলে 30 বছর বয়স পর্যন্ত কিন্তু রাহু এবং বৃহস্পতির অধীনে থাকতে হচ্ছে আয়ুরেখাকে। তাহলে বৃহস্পতি কি কখনো মারক হয় না? রাহু মারক হয় না? রাহু তো সরাসরি মারক হয়। আজকের মকর লগ্ন ক্লাস শুরু হয়েছে, মকর লগ্নেই তো রাহু মারক। সে ধনভাবে মারক, মারক প্রতি ধনভাবে বসে আছে। শনিও মুখ্য মারক, শনি তৃতীয় ভাবে বসে আছে। তাহলে এই জাতকের মারতে পারে কি? অর্থ শূন্য করে। যদি ধরেন একটা লোকের অর্থ শূন্য হয়ে যায়, জীবনে কিছুই অর্থই যদি না থাকে, তাহলে সে ব্যক্তি কি করে যাবে? এটিও কিন্তু ধর্মে এক ধরনের মৃত্যুর কথা বলা হয়। যে 8 প্রকার মৃত্যুর কথা বলা হয় সমাজে, তার মধ্যে একটি কিন্তু এই অর্থ শূন্যতাও একটু মৃত্যু। আর রোগ ব্যাধিতে ভোগা তো অবশ্যই মৃত্যু তুল্য। তাহলে ধনভাবে সেই মারক গ্রহ বসে আছে, এটি কিন্তু ধন দিতে আসেনি, ধন নিতে এসেছে। তো হাতে আমরা কিভাবে বুঝবো যে ধন দিতে এসেছে না নিতে এসেছে? এটি বুঝতে হবে আমাদের। তখন আমরা কি করব? আমরা দেখব বৃহস্পতির ক্ষেত্র, বৃহস্পতি তো সর্বদা শুভকারক গ্রহ। কিন্তু সর্বদা শুভকারক নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতিও কিন্তু মারক লক্ষণাক্রান্ত হলে মারক হয়। তাহলে সেটি লগ্ন সাপেক্ষে আমাদের ওই যে 12টা লগ্নের শুভাশুভ দেখিয়েছি, যার যার লগ্ন অনুযায়ী সেই অষ্টম ভাব আর লগ্নের ভাব দেখে আপনাদের মৃত্যুর ভাব বের করতে হবে বা এই আয়ুরেখার অশুভত্ব বের করতে হবে। ষষ্ঠ ভাব থেকে ব্যাধি পীড়া, সেটিও কিন্তু আয়ুর মধ্যে পড়ে। আবার 12 নম্বর ঘর থেকে ব্যয়, এটাও মৃত্যুর মধ্যে পড়ে। যে সব ওই যে বললাম যে ব্যয় করে একেবারে শূন্য হয়ে গেলাম, রাজদণ্ড হলো, ফাঁসির কাস্টে ঝুললো, ফাঁসির কাস্টে তো মৃত্যুই, কিন্তু যাবজ্জীবন যার কারাবাস, যে জীবনে আর কারো মুখ দেখতে পারছে না, তারও কিন্তু এক ধরনের মৃত্যু, অন্তর্ধান। আবার কেউ আছে পাহাড় পর্বতে সাধন ভজন করতে চলে যাচ্ছে একবারে গৃহ ত্যাগ করে, উনিও কিন্তু ওনার সংসারের জন্য উনি কিন্তু অন্তর্ধান হয়েছেন, অর্থাৎ উনি কিন্তু এক ধরনের জীবন রেখে চলে গেছেন। এই জিনিসগুলো আমাদের বের করার দরকার। তো এটি সামুদ্রিক শাস্ত্রে পামিস্ট্রি কিন্তু অনেক কঠিন জিনিস, আমি বারবার বলেছি। তবে যদি গবেষণালব্ধভাবে শিক্ষা আমাদের আগায়, তাহলে অবশ্যই আমরা কিন্তু সেটিকে শুভ দিকে নিয়ে যেতে বা শিখতে আরো সুবিধা হবে। তো যখনই বৃহস্পতির ক্ষেত্র দিয়ে তাহলে 30 বছর আমরা পার করছি, বৃহস্পতি এবং রাহু দুই পাশে নিয়ে আয়ুরেখা চলছে। এর ভিতর যদি আয়ুর কোনো বাধা সৃষ্টি হয় বা আয়ুরেখায় বিশেষ করে আয়ুরেখা কাটা, আয়ুরেখা ছেদ, আয়ুরেখা ভাঙ্গা, এই ধরনের কোনো রকম অবস্থান যদি তৈরি হয়, তাহলে ওই বয়সে গিয়ে তার সেই জরা ব্যাধি দুঃখ দৈন্য, মানে 1 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর, 8 নাম্বার ঘর আর 12 নম্বর ঘরে যা যা আছে, এই জিনিসগুলোর কোনো না কোনো জিনিস তাকে ভোগ করতে হবে। তাহলে ভেদিক অ্যাস্ট্রোলজিতে যেমন আমরা একেবারে জিস্ট বের করে ফেলতে পারি যে ওই ত্রিপাপ চক্র দিয়ে বা নবতারা চক্র দিয়ে যে এই বছরে এই ঘটবে, এই নক্ষত্রের দিনে এই ঘটবে, এখান থেকেও কিন্তু চর্চা করলে আমরা অনেকটা বের করে নিয়ে আসতে পারি। কিন্তু আমরা জানি না বা আমরা করি না। আমাদের বিষয় যে মানুষ এসে বলবে যে হাত দেখুন বা আমার ভাগ্য জানতে আসছে, এই দুটি কথা বলবে। তাহলে ভাগ্যের ভাব, সকালে ভাগ্যরেখার ক্লাস হয়েছে, তাহলে ভাগ্যরেখার ক্লাস আমরা সেই সময় সব থেকে বেশি ক্লাসে অমনোযোগী রয়েছি আজকে। আর এখন হচ্ছে আয়ু, মানুষ জানবে যে আমি কতদিন বাঁচতে পারি, সম্ভাব্য বেঁচে থাকাটা বলুন। তো সেটি বলতে হবে, সেটির সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আমরা শিখতেছি কিনা, শেখার দিকে আগ্রহ আছে কিনা। যদি আমরা দেখি
যে এখানে আপনারা হয়তো বলতে পারেন যে স্যার তাহলে আহ, এটি কি আসলে হাত দেখেই শুধু বের করা যাবে না অন্য কোনো কিছু করা যাবে? আমাদের সুমন হাজারি নামে একজন শিক্ষার্থী ছিলেন, তিনি পরলোকগত হয়েছেন। মহান রাব্বুল আলামিন ওনাকে যেন বেহেশত নসিব করেন, এটি আমরা বলি। আমরা 21শে ফেব্রুয়ারি যে অনুষ্ঠান করেছিলাম, তখনও কিন্তু আমরা কিছু সংগ্রহ করে ওনার পরিবারকে দিয়েছিলাম। পরবর্তীতেও আমরা এই যে 12ই নভেম্বর যে অনুষ্ঠান করেছি, পরিবারের জন্য কিছু পাঠিয়েছি। আমি ব্যক্তিগতভাবে 2-1 মাস অন্তর অন্তর কিছু পাঠাই ওনার পরিবারকে। কারণ 5-এ পড়া একটা ছেলেকে পর্যন্ত পরের বাড়িতে রেখে আসছেন, পড়াতে পারেননি তার মা, মানে তার স্ত্রী, যে এত কষ্টে উনি আছেন। কিন্তু তার কিন্তু একটি হাত নেই, তার ডান হাত নেই, বাম হাত দিয়ে লেখে, ডান হাত ছিল না। তো ওই ডান হাত ছিল না তার মানে তো তার আয়ুরেখা ছিল না, তাহলে উনি ক্যান্সারে মারা গেছেন। কিন্তু এত শক্তি ছিল যে আমার এই লাস্ট চেম্বারটা প্রায় 6 বছর আগে পাল্টানো, 5-6 বছর আগে পাল্টানোর সময় উনি এক হাত দিয়ে যে শক্তি প্রদর্শন করেছে, বা কোনো রকমে আমি যদি ঠেকাতে যেতাম ওনার হাতের যে শক্তি, এই শক্তিটা সঙ্গে পারা যেত না। এটি কিভাবে আসে? তাহলে রেখা নেই, ওনারটা কিভাবে বিচার করব? এটিও একটি প্রশ্ন আসে। তাহলে আমরা হাতের রেখা শিখে করব কি? এটি কিন্তু বুঝতে হবে। আবার গত বছর একটি গল্প কিন্তু দিয়েছিলাম যে আমি একবার আহ, বন্ধের সময় মানে হরতালের দিনে জরুরি কাজে আমাকে সাতক্ষীরা না ভোমরা যেতে হয়েছিল। সেখান থেকে বহু জায়গায় আমি ওই হরতালের দিন বলে বলে আমি গাড়ি পার করে নিয়ে আসছি, কিন্তু সর্বশেষ ডুমুরিয়া বাজারে এসে আমার কিন্তু আর গাড়ি পার করে দেয়নি। ওখানে প্রায় 2 ঘন্টা আমাকে আটকে রেখেছেন, এবং আটকে রেখেছেন যিনি, তার হচ্ছে ওই এক হাত নেই। তো আসলে যাদের, একটু কথা এখানে বলতে হয়, যে দেখবেন যে যাদের অঙ্গ খুব বা অঙ্গহীন কোনো অঙ্গ, বা টেরা, বা ধরুন কানা, বা ধরুন বোবা, এরা কিন্তু প্রচন্ড রাগী, প্রচন্ড ক্ষিপ্র হয়। এই ক্ষিপ্রতা তাদের যে আসে, এমনকি তাদের এক্সট্রা শক্তি থাকে, যারা চোখে দেখে না, তারা কিন্তু সুন্দরভাবে রাস্তা চলছে, পায়ে জুতা পায় কিন্তু জুতা পায়ে দিয়েও সে কিন্তু রাস্তা বুঝতে পারে। এই মহান সৃষ্টিকর্তা সেইভাবে ওনাদের শক্তি দিয়েছেন। তাহলে সেই অনুযায়ী ওনাদের চলার সক্ষমতা দিয়েছেন, অর্থাৎ জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, আহারও যেমন দেবেন ওনার চলাফেরাও কিন্তু উনিই দেবেন। তাহলে স্বাস্থ্যও উনি দেবেন, কর্মও উনি দেবেন, অর্থও উনি দেবেন। তাহলে আমাদের আর দরকার কি জ্যোতিষ শিখার? এটি পার করতে করতে যখন বৃহস্পতি ধরেন আমাকে সহযোগিতা করবে, কিন্তু পরবর্তীতে যখন আমরা আসব শুক্র এবং কেতু, মানে 30 পার করে যখন 30-এর পরে 60 বছর আসবো, তখন কিন্তু কেতুর শত্রু হচ্ছে শুক্র, এ কিন্তু আর সহযোগিতা দিচ্ছে না। এবার রাহু বৃহস্পতি আমরা যেটি পিছনে ফেলে আসলাম, সেটি কিন্তু বলে আর সহযোগিতা দিচ্ছে কি দিচ্ছে না সেটি কিন্তু বলিনি, কিন্তু স্রষ্টার উপর ছেড়ে দিয়ে চলে আসছি। এইবার কেতুর জায়গায় এসে আমরা আবার রাহুর জায়গায় যাব। ধরেন কেতুর জায়গায় এসে সে ছাড়ছে না, কেতুর শত্রু হচ্ছে শুক্র, একে অপরের শত্রু। কিন্তু বৃহস্পতির শত্রু রাহু নয়, আবার রাহুর শত্রু বৃহস্পতি নয়। কিন্তু আমরা বলেছি রাহু বৃহস্পতি এক গৃহে, রাহু বৃহস্পতি সম দৃষ্টি দিলে এরা গুরু চণ্ডাল দোষ হয়, গুরু চণ্ডাল যোগ তৈরি করে বা দোষ তৈরি করে। তাহলে গুরু আর চণ্ডালের মাঝখান থেকে আয়ুরেখা যাবে, এখন গুরু জয়ী হবে না চণ্ডাল জয়ী হবে? যদি চণ্ডাল জয়ী হয় তাহলে কিন্তু আপনাকে ওই সময়ের আয়ুর ফাড়া কাটানো কষ্ট রয়েছে। কারণ গুরু কিন্তু চণ্ডালের সাথে লড়াই করতে যাবে না, ব্যর্থ হয়ে নিজের জায়গায় বসে থাকবে, সে কোনো লড়াই করতে কিন্তু যাবে না। আর কেতুর এখানে যখন আসবে 30 থেকে 60 এবং 60 থেকে 90, এই যে দুই পার্ট, এই দুই পার্টের ভিতর দিয়ে যখন যাবে, তখন কিন্তু এ পাশে পুরোটাই কেতু থাকছে, এ পাশে শুক্র থাকছে। Yes? তাহলে কেতুর শত্রু কিন্তু শুক্র,
সব সময় চাইবে আয়ুরেখায় ডিস্টার্ব করি, ওর জীবনে ডিস্টার্ব করি। কেতুর রোগ, গুপ্ত রোগ, চর্মরোগ, যৌন রোগ, বা ধরেন যৌন রোগ তো শুক্র দেয়, চর্ম অ্যালার্জি, শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস, মানে কেতুর যত রোগ, ওই যে কারো কথাগুলো পড়তে বলেছি, তখন বৃহস্পতির কারকতা, রাহুর কারকতা। এই বয়সে এসে তার কি হতে পারে? আবার এই বয়সে এসে শুক্র এবং কেতু শত্রুতা করার পরে কি ধরনের রোগ হতে পারে? শেষ পার্টে এসে কিন্তু থাকছে এক পাশে শুক্র আর চন্দ্র, এটাও কিন্তু শত্রুতা। শুক্রর দুজন শত্রু, তা হচ্ছে রবি আর চন্দ্র। চন্দ্র আর সূর্যকে সে দেখতেই পারে না। তাহলে দেখেন, শুক্র এক পাশে আর এক পাশে চন্দ্র, এদের মধ্যেও কিন্তু শত্রুতা। অর্থাৎ আয়ু রেখা যে টোটাল যাচ্ছে, কিন্তু কোনো মিত্রর সঙ্গে নিয়ে যাচ্ছে না। যতই আমি দেবতা বলি, দেবতাই বলেছে জন্মিলে মৃত্যু হবে, এটা অবশ্যম্ভাবী। অর্থাৎ তুমি জন্মগ্রহণ করেছো, তোমার মৃত্যুর স্বাদ পেতে হবে, এ জায়গায় কোনো সুযোগ নেই। তাহলে কি দেবগুরু বৃহস্পতি সহযোগিতা করেছে আয়ুর ক্ষেত্রে? করছে কোনো? কি করে? কি রেসপন্স করেন, কথা বলেন, করে কিনা? কেউ কথা বলতেছে না। যিনি জন্ম দিয়েছেন তিনিই বলছেন যে আমি জন্ম দিয়ে তোমাকে পাঠালাম, আমি তোমাকে ডাক দিব, তোমার চলে আসতে হবে। তাহলে উনি আর কি সহযোগিতা করছেন? করছেন আসলে কোনো সহযোগিতা করছেন? করছেন না না। গুরুজি, কোনো সহযোগিতা করতেছে না। যেহেতু এখানে গুরুর কথা হচ্ছে, তাহলে আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার, উনি যদি একটু কিছু বলতেন। কি বলতেন? যে ধরেন, আমরা যেহেতু বয়োজ্যেষ্ঠদের আমরা কিন্তু গুরু বলি, শিক্ষকদের আমরা গুরু বলি, তো সেহেতু আমাদের এখানে সবার বয়োজ্যেষ্ঠ উনি, আবার উনি ব্রাহ্মণ পরিবারের সন্তান। তা উনি ধরেন দেবগুরু বৃহস্পতি, উনি কি এই রাহুকে ছাড় দিয়ে বা রাহু চন্ডাল নীতির সাথে লড়াই করতে যাবেন? যে তারপরে তো আয়ু রেখাকে বাঁচাবে। আসলে উনি লড়াই করার মানসিকতা ওনার আছে কিনা দেখি, ওনার কাছ থেকে একটু শুনি। ঠিক আছে ধরেন কেউ স্যার। হ্যাঁ, না, প্রেসিডেন্ট স্যার মনে কিছু নেবেন না। হ্যাঁ, বিষয় হচ্ছে যে না না ধরেন আপনার কেউ, আপনার শিক্ষার্থীরা ধরেন এই হাউজের ভিতর দিয়ে আয়ু রেখা যাচ্ছে, মাঝখান থেকে স্ক্রিনের মাঝ বরাবর আয়ু রেখা যাচ্ছে বা যে বরাবর যাচ্ছে, এই যে আপনার শিক্ষার্থীরা আছে, কেউ গন্ডগোল করছে, কেউ মারামারি করছে, কেউ উল্টাপাল্টা কথা বলছে, কেউ ঝুট ঝামেলা করছে, তার ভিতর আপনি কি ঠেকাতে যাবেন বুদ্ধি দিয়ে নাকি হাত দিয়ে? আর আপনার ঠেকানোর দরকার কি? আপনি তো পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আবার নিয়ে যাবেন। তো এই যে নিয়ে যাবেন আর পাঠাবেন, এর মধ্য থেকে আপনার অনুভূতি কি হবে? আপনি সেটুকু ব্যক্ত করেন একটু। ঠিক আছে স্যার। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। নিউজ স্যার নমস্কার। জানতো স্যার আপনি কিনা জানি না, যাই হোক। আমি সহজভাবে আপনার বলতে চাই, আমরা যারা প্রাথমিক যে আপনার ঠিক আছে স্যার। আমি আপনাকে প্রণাম জানাচ্ছি স্যার। তো মূলত আমরা জ্যোতিষশাস্ত্রে আয়ু বিচার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আমরা ধরে থাকি। আয়ু বিচারকে মূলত আমরা সাধারণত ৩ ভাগে ভাগ করে থাকি। যেমন অল্প আয়ু বলে থাকি, মধ্যম আয়ু বলে থাকি, আবার দীর্ঘায়ু বলে থাকি। তারপরে এই অল্প আয়ুটা আমরা ৩২ বছর পর্যন্ত ধরে থাকি এবং মধ্যমায়ুটা ৬০ বছর পর্যন্ত ধরে থাকি। দীর্ঘায়ুটা আমরা ১০০ বছর পর্যন্ত ধরে থাকি। তো আর যে কথাটা বলছিলেন যে এটা আগেই বলে ফেলছেন আপনাদেরকে, যে রাশিচক্রের অষ্টম ভাব থেকে আয়ু বিচারকে কিন্তু আপনার প্রাধান্য আমাদের দিতেই হবে। যেহেতু অষ্টম ভাব হচ্ছে যে মৃত্যুর ভাব, কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ আপনার মানে বিষয় বলে আমি মনে করি। আর লগ্ন ভাবকেও আপনার মানে দেখতে হবে। কারণটা হচ্ছে যে শারীরিক গঠন, স্বাস্থ্যের আপনার মানে কেমন, এটা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা করে। মানে যদি আপনার সুখে কাজ করলে তাহলে কিন্তু তার আয়ুটা বৃদ্ধি করে। তৃতীয় এবং ষষ্ঠ ভাব থেকেও আমরা জীবনের উদ্যম এবং ষষ্ঠ ভাব যেহেতু রোগ প্রতিরোধ আপনার নির্দেশ করে,
সেই জন্য ষষ্ঠ ভাবকে আয়ু বিচারে সহায়ক ভূমিকা রাখে বলে আমি মনে করি। আর অষ্টমপতির অবস্থান এবং অষ্টম ভাবের অধিপতি কোন রাশিতে এবং কোন গ্রহের সাথে যুক্ত আছে তা দেখে কিন্তু আয়ু বিচার করা প্রয়োজন। ইতিমধ্যে স্যার আপনারা যেটা বলছেন সেটা আমি পুনরায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। স্যার কিন্তু অনেক কথাই আপনার মানে বলে ফেলছেন যে আয়ু রেখা আমাদের স্টার্ট হয় কিন্তু আপনার রাহু রেখা থেকে, এবং এখানে আপনার উনি বা আমরা সবাই জেনে গেলাম যে আয়ু আপনার বিচার হচ্ছে যে 120 বছর, তারপরে মাঝখানে আপনার ভাগ করলে আপনার 60 বছর। এটাকে আমরা স্কেল দিয়ে 30 বছর, 15 বছর, 7.5 বছর এভাবেও নিতে পারি। এই জিনিসটা আপনারা সহজে করতে পারেন। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আয়ু রেখার মধ্যে ধরেন আপনার তিল থাকতে পারে, ক্রস থাকতে পারে, জাল থাকতে পারে, বিন্দু থাকতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো যেই বয়সে আপনার থাকে সেই বয়সেই কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা বা কোনো খারাপ অবস্থানে জাতক চলে যেতে পারে। তো এখানে আরেকটা জিনিস লুকায়িত অবস্থায় আছে, সেটা হচ্ছে যে আয়ু রেখার পাশে কিন্তু একটা মার্শাল রেখা থাকে। তো এই মার্শাল রেখাটা কিন্তু যদি সম্পূর্ণ থাকে তাহলে কিন্তু আয়ু রেখার দোষ ত্রুটিগুলো কিন্তু আপনার মানে কেটে যায়। আমরা যেটা স্যারের কাছ থেকে আপনার মানে শিখেছি যে আয়ু রেখার আপনার দোষ ত্রুটিগুলো মার্শাল রেখা আপনার কেটে দেয়। তো সেই জন্য বলছি যে আয়ু রেখাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা আয়ু রেখা আপনারা অবশ্যই আপনার শিখবো এবং জানবো, এবং এটা থেকে আমাদের অনেক কিছু আপনার মানে শিকার আছে। কারণ এখানে সাধারণত পেডিক অ্যাস্ট্রোলজি সরাসরি চলে আসে। এখানে যেমন আমরা জানি যে চর আপনার মানে দীর্ঘায়ু, স্থির অল্প আয়ু, দ্ব্যর্থক মধ্যম আয়ু, এই আয়ু বিচারের পদ্ধতি এইভাবেই আপনার করে থাকে, এবং আরো অনেক ভাবে আপনার এটা করা যায়। তো আমরা যেটা স্যার ইতিমধ্যে আপনাদেরকে বলে গেছেন, সেখানে যে কিভাবে আপনার আয়ু রেখা আর মানে এই যে কেতুর সাথে এক পাশে কেতু আর এক পাশে শুক্র, এবং এক পাশে আপনার চন্দ্র আরেক পাশে শুক্র, আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখাগুলো অবশ্যই শুভ। তো আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। যে আমার তো এখানে জয়ন্ত স্যার আছে, নীরজ স্যার আছে। আমি স্যারের কথাগুলোকে একটু পুনর্চর্বণ করার চেষ্টা করেছি। আপনারা না, কিন্তু আমরা আমি কিন্তু মূল সরাসরি উত্তর পাইনি। আমরা মূল উত্তর হ্যাঁ স্যার, বলেছি যে দেবগুরু বৃহস্পতি যখন রাহু মারামারি করা শুরু করেছে, আপনি বললেন মার্শাল হ্যাঁ রেখা ঠেকাবে। আবার আরেকটি বিষয় হ্যাঁ আছে, স্যার, আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা মানেই শুভ। তাহলে আয়ু রেখা এই হ্যাঁ যে স্যার, ঊর্ধ্বগামী রেখা এই হাতে এঁকেছি মানে বোঝার জন্য। তাহলে হ্যাঁ ঊর্ধ্বগামী স্যার, রেখা শুভ। এই ঊর্ধ্বগামী রেখা তো বৃহস্পতিকে খোঁচা মারছে। তাহলে রাহুর ক্ষেত্র থেকে উথিত রেখাই কিন্তু খোঁচা মারে। তাহলে খোঁচা মারলে রাইট স্যার, আপনি দেবগুরু, আপনার ডান পাশে শিক্ষার্থী আপনাকে খোঁচাচ্ছে, বাম পাশেও খোঁচাচ্ছে, আবার ডান পাশে যন্ত্রণা দিচ্ছে, বাম পাশেও যন্ত্রণা দিচ্ছে। তাহলে আপনি দেবগুরু ধৈর্য হারা হয়ে বলবেন কি না যে যা এর আগে আজকের দিন পর্যন্ত লিখে দিলাম, মানে এই পর্যন্ত শেষ করে দেবেন কিনা, মানে আজকের ক্লাসে আয়ু শেষ, আমাদের আর আয়ু নেই, এইরকম করে দেবেন কিনা। এই জন্য আপনি বয়োজ্যেষ্ঠ, তাই আপনাকে এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার তাই আপনাকে এই ফ্লোরটা দেওয়া এখানে। তো ঠিক আছে। আহ, যেমন আমাদের জেকে দেব স্যারের কাছ থেকে একটু আসবো, যে আমরা বলেছি যে আয়ু রেখা থেকে সব জায়গায় সব গ্রন্থে লেখা আছে যে আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা ভাগ্য রেখার সমান ফল দেয়। এটি কিন্তু রয়েছে, ঊর্ধ্বগামী রেখা মানে শুভ। তাহলে কথা হচ্ছে যে ওই সকালে যেমন বলছিলাম যে কানে আঙ্গুল দিলে কিন্তু কানে আরাম পায়, আঙ্গুল পায় না। তাহলে রাহুর ক্ষেত্র থেকে বা রাহুর ক্ষেত্র টাচ করে অনেক সময় রাহুর ক্ষেত্রে ভেদ করে ঊর্ধ্বগামী রেখা কিন্তু উঠে। তাহলে এই যে উঠে বৃহস্পতিকে খোঁচা দিচ্ছে, তাহলে এই রেখা কি বৃহস্পতিকে সুন্দর দৃষ্টিতে দেখবে কি দেখবে না? আবার পরেরটা ধরেন যে শনির ক্ষেত্রে খোঁচা দিচ্ছে এইটা, তাহলে শনি কি
এই আয়ুকে সহযোগিতা করবে কিনা। শনি কিন্তু মারে না, মরার মতো ফেলে রাখে সর্বদা, এটাও আমরা কিন্তু শিখেছি হ্যাঁ যে শনি কষ্ট, ক্লেশ, ঘাত প্রতিঘাত, ঝড় ঝঞ্ঝা সবকিছু দেবে, কিন্তু মরার মতো ফেলে রাখবে, সরাসরি মারক হয় না। তবে রাইট শনি আবার কিছু কিছু ক্ষেত্রে মকর লগ্নে যেমন শনি মারক, কিন্তু মারক হতে গেলেও সে একটু রয়ে সয়ে মারে, ধরেন জ্বালা যন্ত্রণা দিয়ে মারবে, যার জন্য শনির প্রধান গুণ ধরা হয় বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়, মানে এইগুলো আগে ঘটিয়ে সতর্ক করে। তাহলে আমরা সেখানেও বলছি যে আয়ুরেখার ঊর্ধ্বগামী রেখা কেতুর ক্ষেত্র থেকে শনির ক্ষেত্রে যাচ্ছে, সেটি শুভ। তাহলে এই শুভটা আসলে কোন হাতে শুভ, কেন শুভ, এটি বলা হয়, এটি জেকে দেব স্যার যদি একটু বলতেন আপনার অবশ্যই সকল স্যার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এখানে আয়ুরেখা থেকে যখন কোনো একটা রেখা বৃহস্পতি ক্ষেত্রে উঠবে, আয়ুরেখা থেকে যে কোনো একটা স্যার যেমনটা বলছেন যে আয়ুরেখা হচ্ছে যে কোনো স্থান থেকে উঠুক না কেন, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী রেখা যখন হবে সেটা উন্নতি রেখা বলা হয় এবং উন্নতি ব্যক্তির হবেই। হ্যাঁ তো বাবা, সেক্ষেত্রে ক্লাসে আছে দাদা। যখন রাহুর ক্ষেত্র থেকে উঠে, আয়ুরেখার একটা নাম আছে জীবন রেখা। আমরা ও জীবন আচ্ছা রেখা আচ্ছা, যদি এটাকে বলি কালকের তাহলে দিনে আর বিচার পারবো না করতে বা দাদা, প্রেডিকশন করতে রবিবারে আমাদের একটু জন্য একটু সুবিধা হবে। শব্দটা জাস্ট চেঞ্জ কালকে করে দেবো আমাদের আমরা, সকালেও ক্লাস আছে, তাহলে আমাদের আবার হচ্ছে প্রেডিকশন করতে বিকালে সুবিধা। রেজাল্ট কিরকম আছে, সুবিধা হবে? যদি ফাঁকে বাড়ি আমরা হয় তো যখন জীবন বাড়াবো, রেখা এমন বলবো করে তাহলে নিয়েছি। আমরা দেখবো হ্যাঁ যে আপনি পারেন না, উন্নতি রাতে রেখাটা ক্লাস হবে মানে রাহুর সামনে ক্ষেত্রতে যেটা উঠছে সেটা আমরা ধরে শুক্রবার নিলাম শনিবার এখানে আমাদের কোনো 18 সময় বছর নাকি, বয়সে এই রেখাটা উঠছে। তাহলে 18 বছর আগে রেখা নোট করতে হয় বয়সে তারপরে তার বলতে জীবনে হয়। উন্নতি হবে, এটা হচ্ছে প্রথম প্রেডিকশন। এবার উন্নতিটা কোন পথ দিয়ে আসবে? বৃহস্পতির ক্ষেত্রে যেহেতু গেছে, তাহলে কি আসবে? আর্থিক পথ দিয়ে আসবে, মানে বৃহস্পতি অর্থের কারক, অর্থের দিক দিয়ে আসবে। বৃহস্পতি জ্ঞানের জ্ঞানের দিক দিয়ে আসবে। বৃহস্পতি কিন্তু বংশের কারক, তার বংশগত মানে বিজ্ঞজনের সহযোগিতা তার কিন্তু আর্থিক উন্নতি আসবে। তারপরে আপনার বৃহস্পতি হচ্ছে গুরু কারক, গুরুস্থানীয় কোনো ব্যক্তির সহযোগিতায় তার আর্থিক উন্নতি আসবে। এটা কখন হবে? এবং এই যে ধারাটা যেই বয়সে শুরু হবে, ধরেন এটা 18 বছর বয়সে আছে, 18 বছর বয়সে এটা শুরু হবে, কিন্তু সমগ্র জীবন মানে জীবন ভর এটা আছে, এই সাপোর্টটা কম বেশি থেকে যাবে, এটা নষ্ট হবে না, যেহেতু এটা জীবন রেখা, মানে জীবন ভর এটার সাপোর্টটা থাকবে। এখন যদি ওই রেখার আবার আপনার আরেকটু নিচের থেকে, এটা আয়ু রেখার থেকে গিয়ে আপনার শনির ক্ষেত্রে গেল, তো এইটা নির্দেশ করছে কি শনি এদিকে হচ্ছে শুক্র, আয়ু রেখার হচ্ছে যে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে শুক্র গ্রহ। তো শুক্র গ্রহ হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক। তো এবার আপনার হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি আপনার দেবে, যেহেতু উন্নতি মানে জীবন ভর আপনাকে সুখ শান্তি সমৃদ্ধি দেবে, উন্নতি দেবে এই জায়গাটায়। কিভাবে দিবে? গেল শনির ক্ষেত্রে। তো শনি কখন দেয়? শনি বিলম্বে দেয়। শনি কিভাবে দেয়? শনি হচ্ছে আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে দেয়, হার্ডওয়ার্কের মাধ্যমে দেয়, শৃঙ্খলা জীবনে মেনে চলার মাধ্যমে, ডিসিপ্লিনের জীবন যারা ইয়ে করে আহ, অতিবাহিত করে তাদেরকে দেয়। যদি সেটা আপনার রবির ক্ষেত্রে যায়, রবি হচ্ছে স্যারের ক্রিয়েটিভিটি, সাথে আমি একটু মান ফাঁকে ফাঁকে সম্মান, কথা যশ, বলি, খ্যাতি। আপনাদের সুবিধা হবে, স্যার আপনার মিউট যেহেতু করে আছে স্যার, স্যারের সাথে সাথে স্যার আমি আপনার একটু, মিউট করে ও আছে। সরি, স্যারের সাথে সাথে আমি একটু কথা বলি, যেমন আপনারা অনেকটা প্রশ্ন করতে পারেন না, যে দেখা যাচ্ছে শ্রমের মাধ্যমে ভালো থাকবে, তাহলে যারা ব্যায়াম করে, যারা বিশেষ করে কষ্টের কাজ করে, তারা বেশি দিন বাঁচবে, এটা কিন্তু বলে যে হ্যাঁ, ব্যায়াম ট্যায়াম করুন, স্বাস্থ্য ভালো রাখুন, দেখবেন বেশি দিন বাঁচবেন। কিন্তু শনি বলছে কি, যে কয়দিন আপনি বাঁচবেন আয়ু কিন্তু সেই স্রষ্টা দিয়ে রেখেছেন, কিন্তু যে কয়দিন বাঁচবেন উনি একটু সুস্থ সবল থেকে বাঁচবেন, এই কষ্টটা দেয় শনি, দিয়ে দিক নির্দেশনা দেয় যে তুমি সঠিক পথে চলো, দিকভ্রষ্ট হয়েও না। কিন্তু এটি বুঝবে কি করে? এখানে আরো একটু দেখেন, আমরা কথা বললে কেমন বোঝা যায়, সেটি হচ্ছে আয়ুরেখার ঊর্ধ্বগামী রেখা মানে শুভ। স্যার যেটি বলেছেন বৃহস্পতির ক্ষেত্রে যাবে, অবশ্যই প্রজ্ঞায় মারলে মারতে পারে, কিন্তু জ্ঞান প্রজ্ঞায় বা নেতৃত্বে মারতে পারে, এটি, বা অর্থে মারতে পারে স্যার যেটি বলেছেন। কিন্তু কোন রেখাটা বৃহস্পতির দিকে আয়ুরেখার ঊর্ধ্বগামী রেখা শুভ, শুভ এবং শুভ, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, কিন্তু কোন ক্ষেত্রে অশুভ, ওই প্রজ্ঞায় জ্ঞানে মারতে পারে, সেই জায়গাটুকু শুধু চিনে রাখলে জীবন ভর লাগবে, এই একটি কথা। সেটি হচ্ছে আয়ু রেখার ভিতর থেকে উঠেছে, সেই রেখার কোনো অংশ শুক্রের ক্ষেত্রে, রাহুর ক্ষেত্রের ভিতর ঢুকেছে কিনা। যত ঊর্ধ্বগামী রেখা উঠেছে, সেই ঊর্ধ্বগামী রেখা যদি
শুক্রের ক্ষেত্রে বা রাহুর ক্ষেত্রের ভিতরে মাথা প্রবেশ করে, ওই রেখা তখন অশুভ হয়ে যায়। তখন হচ্ছে আপনি দেবতাকে সুড়সুড়ি দিচ্ছেন, দেবতাকে খোঁচাচ্ছেন, যশকে খোঁচাচ্ছেন, শনিকে খোঁচাচ্ছেন। তখন কিন্তু প্রত্যেকের হাত এভাবে বৃদ্ধাঙ্গুলি চাপ দিন, এইভাবে এভাবে চাপ দিন, এভাবে মিলান, এই দুই আঙ্গুল এভাবে মিলান আর এভাবে চাপ দিন। দেখেন যে আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা প্রত্যেকের কম বেশি দুই একটা রেখা আছে, কিন্তু কোন রেখা যদি এই আয়ুর এই পার্টে অর্থাৎ শুক্র রাহুর পার্টের ভিতরে প্রবেশ করে, সেই ঊর্ধ্বগামী রেখা কিন্তু আপনাদের জন্য ঘাতক। ওই সূক্ষ্ম জায়গাটুকু আপনাদের চিনতে হবে। এমনকি আয়ু রেখার গর্ভের ভিতর ঢুকে আছে। অনেক সময় দেখছি যে শুক্র এবং রাহুর ভিতর ঢোকেনি, কিন্তু আয়ু রেখার গর্ভে ঢুকে গেছে। ওটিও কিন্তু ওই ঊর্ধ্বগামী রেখা আর শুভ ফল দেবে না। হ্যাঁ, জেকে দেব স্যার, পরেরটা রবির ক্ষেত্র। এবার রবির ক্ষেত্রে যে রেখাটি গেছে, হ্যাঁ, এবার উন্নতি রেখা যখন আপনার রবির ক্ষেত্রে যাবে, তখন স্বাভাবিকভাবেই এটা মানে 90% সম্ভাবনা থাকে সেটা আপনার শুক্রের যে স্থান সেই বরাবর থেকে এটা উত্থিত হবে আর কি। তবে রাহুর ক্ষেত্র থেকে যে উঠবে না এরকমটা না, তবে শুক্রের ক্ষেত্র থেকে এরকমটা হবে। কিন্তু রাহুর ক্ষেত্র থেকে যদি উঠে সে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রহণ দোষের একটা ব্যাপার চলে আসতে পারে। আর যখন আপনার হচ্ছে এই শুক্রের ক্ষেত্র থেকে উঠবে, ওইখানে গ্রহণ তখন দোষের এই জায়গায় একটু রবি স্যার এবং একটু শুক্রের একটু একটু থেকে একটু গ্রহণযোগের জায়গায় একটু থামাই দিই। যেমন দেখেন আমার কিন্তু রাহুর ক্ষেত্র থেকে উঠে রবির ক্ষেত্রে গেছে। দেখেন এই যে হাতটা কিভাবে ধরতে হবে, এই ঠিক এইভাবে একটু কাট করুন, যদি দেখা যায়। দেখেন আচ্ছা, হ্যাঁ, গেছে। দেখা যাচ্ছে। তাহলে এই যে রাহুর ভিতরের ক্ষেত্র থেকে রেখা গিয়ে তারপরে আমার রবির ক্ষেত্রে গেছে। এই এটি যদি আয়ুরেখার উপর থেকে ওঠে, মানে আয়ুরেখার উপর থেকে গিয়ে রবির ক্ষেত্রে যায়, তখন সেই রেখাটি শুভ হবে। কিন্তু কোনো ক্রমে যদি ভিতরে প্রবেশ করে, সেটি শুভ হবে না। জীবনে যে কয়টা মানে মাথায় বাড়ি মানে খাইছি, আপনি জীবনটাকে ক্রস করে যদি স্যার যেটা রাহুর আপনি অভ্যন্তরে বলতে চাইছেন, বসে যায়, শুক্রের অভ্যন্তরে মানে বসে যায়। রাহুর আয়ু রেখার ভিতর ভাগ থেকে, মানে শুক্র অভ্যন্তর থেকে যে রেখা আয়ু রেখাকে কেটে রবির দিকে যাচ্ছে সেটা কখনোই শুভ হচ্ছে না, শুধু রবির দিকে না, বৃহস্পতির ক্ষেত্রেও যেটা যাচ্ছে যে কোনো সেটাও শুভ দিকেই। নয়, শনির ক্ষেত্রে যাচ্ছে সেটাও শুভ নয়, রবির ক্ষেত্রে যাচ্ছে সেটাও শুভ নয়, বুধের ক্ষেত্রে যাচ্ছে সেটাও শুভ নয়, তাইলে কোনোটাই তো শুভ আমরা নয়। এটা ধরতে পারি স্যার, আমরা ধরতে পারি স্যার সেটা ঊর্ধ্বগামী রেখা না, সেটা আয়ু রেখাকে কেটে দিচ্ছে, হ্যাঁ, কেটে দিয়ে বের হয়েছে, মানে গোড়ার মূলটা বের হয়ে যাচ্ছে। শুক্র এবং রাহুর ভিতরে ঢুকে আছে। যদি ঢুকে থাকে, আমরা একবারে বলবো ওই রেখাটি শুভ নয়। কিন্তু এটি আমরা ধরতে পারি না। এটা এটা আমরা সাধক, উন্নতি রেখা বলবো না স্যার। হ্যাঁ এটা রেখা তো স্যার আমরা উন্নতি রেখা বলবো না, হ্যাঁ, এরকম রেখাটা। এই পার্থক্যটা হচ্ছে গ্রন্থ পড়ে যখন বুঝবেন, তখন গ্রন্থে কিন্তু আঁকা থাকে আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা দেখানো থাকে, এটি হচ্ছে শুভ রেখা। তখন আমরা ভুল করি যে জীবনের উন্নতির ক্ষেত্রে আমরা যেটি বলি সেটি মেলে না। তার জন্য যখনই আপনারা কারো হাত দেখবেন, প্রথম হচ্ছে এই বৃদ্ধাঙ্গুলি ধরে চাপ দেবেন। প্রথম কথা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি ধরে চাপ দিয়ে আয়ু রেখাটা পরিপূর্ণরূপে চিনে নেবেন। তারপরে এটি চাপ দিয়ে দেখবেন যে এই দুটি আঙ্গুলকে মিলিত করবে, করে দেখবেন যে আমার ভাঁজগুলো স্পষ্ট দেখা যাবে। পরবর্তীতে এই আঙ্গুল মেলাবেন, আবার দেখবেন, এই আঙ্গুল মেলাবেন, আবার দেখবেন, আর এই আঙ্গুল মেলাবেন। এই আঙ্গুলের সঙ্গে আপনি নিজে নিজে ধরবেন, মানে তার হাত তো আর সে ধরিয়ে দেবে না, আপনি ধরবেন এভাবে, আপনি এভাবে ধরবেন, আপনি এভাবে ধরবেন, আর আপনি এভাবে ধরবেন। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, যে কে দেব স্যার হয়তো প্রশ্ন করবেন, বা নিরজ স্যার করবেন। নিরজ স্যার চৌকস মানুষ, নিরজ স্যারই বেশি করার কথা। আর যে কে দেব স্যার হচ্ছে শাস্ত্র ভেঙে দিতে পারেন ভালো। তো নিরজ স্যার প্রশ্ন করবেন যে স্যার আপনি যে ভিডিওতে যে হাতগুলো নিয়ে ভিডিও করেন, ওইগুলোর ক্ষেত্রে কি আপনি আঙ্গুলে এইভাবে চাপ দেন নাকি? কি করে দেন এই চাপটা? এটা মনে হয় নিরজ স্যারের মনের মধ্যে গুনগুন করতেছে। আমার মনে হয়, যা মনে হলো তাই বললাম। কিন্তু যখন আমি হাতটাকে ছোট মোবাইলের পর্দা থেকে বড় স্ক্রিনে যখন নেই, আর বড় স্ক্রিনে নিয়ে আমি যখন মাউস থেকে দাগটা দেই, তখন কিন্তু ওখানে অনুধাবন করতে পারি, আমি বুঝতে পারি। এই বুঝতে পারাটা হচ্ছে আপনাদের চর্চা করতে করতে বুঝতে পারা। দেখে দেব স্যার, আপনার জায়গা ঠিক ছিলেন, বলেন। তারপরে হচ্ছে আহ, আয়ু রেখা থেকে যে রেখাটা আপনার হচ্ছে বুধের ক্ষেত্রে যাবে, হ্যাঁ, ঊর্ধ্বমুখী যে রেখাটা, সেটা কিন্তু একটা আপনার মঙ্গলের রেখাকে কর্তন করে বুধের ক্ষেত্রে যাবে, সেটা কিন্তু আপনার হচ্ছে ব্যবসা রেখা হয়ে যাবে।
না স্যার, ওটা তো বুধের স্বাস্থ্য রেখা ক্ষেত্রে হয়ে যায়। ভাগ্য রেখা টাচ করে উঠলে ব্যবসার হ্যাঁ, রেখা ভাগ্য হবে, রেখাতে গেলে স্যার আয়ু হ্যাঁ, রেখা টাচ করলে স্বাস্থ্য রেখা হয়ে যাবে। স্বাস্থ্য তাহলে রেখা হয়েছে। স্বাস্থ্যের পরে নির্ভর হ্যাঁ, করবে স্বাস্থ্য ওটি। রেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এখন এই যে ব্যবসা বাণিজ্য থেকে উন্নতির ব্যাপারটা সেটা শুধুমাত্র ওই রেখার দিয়ে আপনার সঠিক সিদ্ধান্তে পৌঁছা যায় মানে এখানে দেখতে হবে শুক্রের ক্ষেত্রটা ভালো আছে কিনা। যদি শুক্রের ক্ষেত্র ভালো থাকে, যেহেতু আয়ু রেখাকে শুক্র রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে আপনার হচ্ছে স্বাস্থ্যগত বিষয় ভালো থাকবে। যদিও আপনার হচ্ছে আয়ু রেখার থেকে কোনো রেখা আপনার ভাগ্য রেখা মঙ্গলের রেখা কেটে গিয়ে যখন বৃহস্পতি ক্ষেত্রে যায়, স্বাস্থ্যগত উন্নতির ব্যাপারটি নির্দেশ করে, তথাপিও এক্ষেত্রে শুক্রের ক্ষেত্রটা দেখতে হয়। স্যার, তো যতই এই শুক্রের ক্ষেত্রে ক্ষেত্রে দেখি, জাতক হচ্ছে হ্যাঁ স্যার, যতই শুক্রের ক্ষেত্র দেখি, আমার কথা হচ্ছে শুক্রের ক্ষেত্রে থেকে আয়ু রেখা টাচ করে আমার বুধের ক্ষেত্রে রেখা গেছে। এই যে আমি এখানে এই রেখা তো স্বাস্থ্য রেখা বলছে, এটিকে তো ব্যবসা রেখা বলছে না। তখন বুধ আর শুক্র কিন্তু একে অপরের শত্রু। আমরা এটা চরম ভাবে শিখিয়েছি যে বুধ শুক্র কানেকশন কখনোই কিন্তু শুভ নয়, এটি আমরা কিন্তু শিখিয়েছি। তাহলে এটির নাম স্বাস্থ্য রেখা, ঠিক আছে না? যে শরীর ভালো থাকবে না, বুধ আর শুক্র এক ঘরে কখনোই শুভ ফল দেয় না। একসঙ্গে মিলিত হোক, একে অপরের দিকে তাকাক, এটিও কখনো শুভ ফল দেয় না। এটি আমরা বলেছি না? আমরা শিখাবো না? যেমন ইনাদের এখনো শিখিয়ে পারিনি। আমরা যেমন বলি যে কর্কট, বৃশ্চিক, মীন লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র শুকনো গাছের পাতা বাতাস আসলে যেমন ঝরঝর করে যায়, ঝরঝর করে ঝরে যায়, জীবনের সকল প্রতিভার সকল গুণাবলী ওই বুধ শুক্র ঝরিয়ে নেয়। এটা তো আমরা শিখিয়েছি বা এ ব্যাচেও শিখাবো। আর অন্যান্য লগ্নের ক্ষেত্রেও ওই পাতা ঝরে নেড়া বানায় ফেলে। তার মানে কোন লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র শুভ ফল দেয় না। এই জন্য এই রেখাটির নাম হয়েছে স্বাস্থ্য রেখা। ওটি স্বাস্থ্যে আঘাত হানে। কারণ স্বাস্থ্য কিভাবে, মানে যা খেলে রোগ বাড়ে তা না খেলেই তো সারে। তার মানে কি, যে খাবার খেলে আমাদের গ্যাস অম্ল হয়, সেই ওষুধটা না খাইলে গ্যাস অম্ল সারবে। এটি কিন্তু উল্টা। মানে যা খেলে, কথাটা লিখে নেন প্রয়োজনে, যা খেলে রোগ বাড়ে তা না খেলেই তো রোগ সারে। তাহলে কি হচ্ছে, আমাদের স্বাস্থ্য রেখার ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতা, সেটি কি আমার বুদ্ধিতে আসবে না আগে, যে আমি এই ফ্রেশ জল খেলে আমার শরীরে শুট করছে না, মিনারেল ওই আরেকটা কি ওই যে পাহাড়ি জল বা ধরেন আপনার গভীর নলকূপের জল এইটা ভালো হবে। তাহলে এটি কে দেবে? বুদ্ধি দেবে না? বিবেক দেবে না? তো বুদ্ধি বিবেক তো বুধ দেবে। এই জন্য বুধ হচ্ছে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার জন্য এই রেখাটির নাম স্বাস্থ্য রেখা। ওটা পরে আর, তো এইটি কিন্তু শুভ ফল দেওয়ার সুযোগ কিন্তু নেই। দেবে কখন? যখন এই কেটে যে এর সাথে ভাগ্য রেখা থেকে যখন উঠবে, তখনই এই রেখাটা ব্যবসার রেখা হয়ে যাবে, তখন দেবে শুভ ফল। তো ওইদিকে আমরা না যাই, আজকে তো আমরা এদিকে যাচ্ছি না, আমরা আয়ু রেখা নিয়ে আসি। দেখে দেব স্যার পরের অংশ। সকালে ক্লাসে আনন্দ পাইনি, এই জন্য আমরা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমরা সকালের ক্লাসে কিন্তু অনেক মজা হয়েছিল স্যার, অনেক কিছু শিখতে পারছি। অন্যের কাছে আনন্দ না লাগলেও আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তাহলে দেখা যাক। ক্লাস বল। হচ্ছে বুঝতে পারলে ভালোই লাগবে সবার কাছে। এখন এই যে রেখাটা শুক্রের ক্ষেত্র থেকে বুধের ক্ষেত্রে গেছে, যেহেতু স্যার উন্নতি রেখা স্যার, হুম তো স্বাস্থ্যের উন্নতি তো হবেই, কিন্তু তার আপনার বুদ্ধিমত্তার দ্বারা কিন্তু তার হচ্ছে হ্যাঁ, জীবন উন্নতির সংবাদ স্বাস্থ্যের বেশি। উন্নতি তার হবে, কিন্তু এবং আমাকে লাকের স্বাস্থ্য যে লাইট, সচেতন হতে হবে। হ্যাঁ স্যার এখন তাহলে জ্যাকেটের স্যারের কাছে আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। জ্যাকেটের স্যারের কাছে প্রশ্ন, যেটা আয়ু রেখা থেকে যে রেখাটা বুধের ক্ষেত্রে দিকে গেলে রেখা চিহ্নিত করলাম, এখন স্যার সেটা কি আহ, স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে না অবনতি হবে? আহ, সেটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমাদের কি বিবেচনা করা উচিত? না, এখানে একটা বিষয় স্যার বলে গেছেন স্বাস্থ্য যে নিয়ে আপনার হচ্ছে চিন্তা নিয়ে যে আসবে। স্বাস্থ্যের দিকে সচেতন থাকতে হবে। আমি শুধু এইটুকু বলছি যে সচেতন কেন থাকতে হবে, না না, কারণ কিন্তু ওই আরেকটা রেখাটা জিনিস যখন আছে বুধের যে ক্ষেত্রে যায় স্বাস্থ্য রেখা তো তখনই অনেকে থাকেই না, স্বাস্থ্য যেমন রেখা আমার অনেকে থাকেই না। আমার থাকার একটা অংশ আছে। আমরা পরে যাচ্ছি, যদি না থাকে, আর না থাকুক। থাকার অংশ তো তখন আমরা এখানে অলরেডি হালকা টাচ আমরা দিয়ে গেছি, যে যদি না থাকে, না থাকলে তখন তো এই পাশে চন্দ্র, আমাদের চন্দ্র কি মনের কারক,
তাহলে আমার মন আর বিবেকের কারক হচ্ছে বুধ। আমি জেকে দেব স্যারের উত্তরটা আমি দিই। তো মনের কারক হচ্ছে চন্দ্র। তাহলে আমার মনে যদি বলে যে আমি এই জায়গায় এই জিনিস খাবো না, এই জিনিসে ক্ষতি, যেমন আমি এই রাত্রে ক্লাসে প্রায় পান খাই, আজকে পান আনার লোক নেই, প্রায় পান খেতে পারলাম না। পান খাইলে কিন্তু জর্দা দিয়ে খাই, তাহলে জর্দাটা অবশ্যই ক্ষতিকর। তাহলে সেটি আমি খাবো না, এটা যদি আমার মনে বাধা দেয়। আবার বুধ যদি আমাকে শুভ বুদ্ধি দেয় যে ওই জর্দাটা আমার খাওয়া উচিত না, তাহলে আমার স্বাস্থ্য ভালো থাকবে। এইবার যখন থাকবে না, এই রেখাটি যখন থাকবে না, তখন চন্দ্রই তো আমার মনে সাড়া দেবে। তো চন্দ্র আর শুক্র কি শত্রু না? চন্দ্র আর শুক্র একে অপরের শত্রু না? হ্যাঁ স্যার, তাহলে শত্রু। মনে যখন আগে নাড়া দেবে, তখন মনে নাড়া দিলেও কিন্তু ওই বিবেক জাগ্রত করে দেবে। আর বিবেক হচ্ছে বুদ্ধি। তার জন্য ওটির নাম স্বাস্থ্য রেখা। এবার ক্লিয়ার? নীরজ স্যার, ইয়ে স্যার, স্যার আপনার যে এখানে প্রশ্ন একটু সেটি উত্তর জানার, পেয়েছেন? স্যার এখানে একটু জানার বিষয় আছে। সেটা হচ্ছে যে যে আপনি যেই জায়গা থেকে আপনার এই রেখাটা, স্বাস্থ্য রেখাটা দেখাইছেন, এটা ধরেন আপনার 110 বছর বা 100 বছরের কাছাকাছি থেকে আপনার এই রেখাটা সুন্দর কথা। দেখাইছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনার কথা আর এই ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেবের কথায় এক কথা। কারণ হচ্ছে 120 বছরে যে আমি স্বাস্থ্য দিয়ে কি করব? কথা হচ্ছে বা 100 বছর বয়সে আমার স্বাস্থ্য রেখা কি করবে? নামটা স্বাস্থ্য রেখা। স্বাস্থ্য রেখা মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্য কি থাকবে সেটি নির্দেশ করবে ওই রেখা। ওটির কোনো বয়স নয়। ওটা কোথা থেকে উঠলো এটি বিষয় নয়। বিষয় হচ্ছে আয়ু রেখা থেকে উথিত হয়ে কোন রেখা বুধের ক্ষেত্রে গেলে সেটি স্বাস্থ্য রেখা। সেটা সারা জীবনের স্বাস্থ্য। ওটা ওই বয়সের স্বাস্থ্য না। অর্থাৎ জন্ম থেকে তার বিবেক আর জন্ম থেকে তার মন, এই দুটো কন্ট্রোল করে হচ্ছে ওই রেখাটি। মানে স্যার, জাতকের স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা তার মাথার ভিতর সব সময় থাকে, পজিটিভ ও নেগেটিভ। থাকবে না কেন? এটা না থাকা কোনো মানুষ আছে দুনিয়ায়? না স্যার, স্বাস্থ্য রেখা যদি প্রভাব বিস্তার করে স্যার, সেই এখানে সেই স্যার জন্য। নীরজ স্যারের যে কথা বলছে এটা, আর আপনি যেটা বলছিলেন স্যার, আমি যেটা বুঝতে পারছি স্যার, যেমন ভাগ্যরেখাকে যখন কর্তন করে দিতে চায় স্যার স্বাস্থ্য রেখা, হ্যাঁ, স্বাস্থ্য জনিত কারণে কিন্তু ভাগ্যের হানি ঘটার একটা সম্ভাবনা থাকে। আর মস্তিষ্ক রেখার দিকে যখন স্বাস্থ্য রেখায় কর্তন করে যায়, তখন আপনার হচ্ছে বুদ্ধিমত্তার যে জায়গা, সেই জায়গায় কিন্তু একটা নিষ্ক্রিয়তা দেখা দেয়। তো এই যে বুদ্ধিমত্তার নিষ্ক্রিয়তা দেখা দিলেই আপনার ভাগ্যের হানি হয়, আর ভাগ্যের হানি হলে স্বাস্থ্যের হানি হয়। তো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। রেখা যখন আপনার হচ্ছে যে রেখাটাকে কাটবে, ওই রেখার যে কারকতা আছে, যে সমস্ত রেখাকে কাটবে ওই রেখার যে কারকতা আছে, কারকতার নেগেটিভিটি এবং পজিটিভিটি থাকবে। ঠিক আছে? আর স্বাস্থ্য রেখা সবার হাতে থাকে না, খুব কম লোকের হাতে থাকে, কিন্তু আমাদের শিখতে গেলে তো মানে যে যে বিষয়গুলো আমাদের হাতে দেখা দিতে পারে সবই শিখতে হবে। এই বিষয়টা আমাদেরকে মানে সব আমাদের মস্তিষ্কে ধারণ করে রাখতে হবে আর কি। তাহলে আপনারা এখন কি অনুধাবন করেছেন যে আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা আমাদের কিভাবে চিনতে হবে? এইবার যে কথা বললেন যে আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার বলে গেলেন যে মার্শাল রেখা আয়ু রেখার দোষ ত্রুটি কাটায়, কিন্তু মার্শাল রেখা নেই, তার কি আয়ুর দোষ আর কেউ কাটাতে পারে না? পারে। কারণ শুক্র হচ্ছে সেই সুখ। শুক্র হচ্ছে, মানুষ যদি সুখী থাকে তাহলে কি তার রোগ ব্যাধি একটু কম হবে না? হবে না? আবার সুখী থাকার মধ্যে কয়েকটা পার্থক্য রয়েছে, সুখীরও একটু সূত্র আছে।